বাড়িতে বাবা মা নেই, সেই সুযোগে ছেলে বন্ধুদের ডেকে পাঠালো মেয়ে। চললো উদ্দাম সেক্স পার্টি, তুমুল নেকটা। আর তারপর বাড়ি ফেরার পর বাবা মা টের পেল বাড়ির আলমারি থেকে উধাও হয়ে গেছে 20 লক্ষ টাকার সোনার গয়না। পুলিশ তদন্তে নামতেই ফাঁস হলো মেয়েটির ওই ছেলে বন্ধুরাই হাতিয়ে নিয়ে গেছে সমস্ত গয়না। না, এটা কোনো বলিউড মুভির গল্প নয়, খাস কলকাতার বুকে এক বাঙালি পরিবারেই ঘটেছে এমন নক্কারজনক একটা ঘটনা, যা আরো একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে জেনজিদের। জেনজিরা এমনিতে নিজেদের খুবই কুল ভাবে, কিন্তু এই কুলগিরি দেখাতে দেখাতে কখন যে তারা কুলাঙ্গারে রূপান্তরিত হয়ে যায় সেটা হয়তো তারা নিজেরাও টের পায় না। কিন্তু তাদের এই কুলাঙ্গারগিরির জন্য নাম ডোবে গোটা পরিবারের। তবুও শিক্ষা হয় না জেনজিদের। অন্যান্য মানুষদের তাচ্ছিল্যে চোখে দেখাটাই যেন ক্রমে ট্রেন্ড হয়ে উঠছে তাদের মধ্যে। এদের মধ্যে অনেকেই নিজের মা বাবাকে মানুষের পর্যায়েও ফেলে না। এদের কাছে মা বাবা বা বড়দের কথাগুলো ব্যাকডেটেড বলে মনে হয়। তাই ক্রমাগত অরা ফার্মিং এর নেশায় ডুবে থাকা জেনজিরা ক্রমেই অরাজকতার কাণ্ডারি হয়ে উঠছে, আর ভবিষ্যতের পৃথিবী তলিয়ে যাচ্ছে একটা নিকষ কালো অন্ধকারে। নমস্কার, আমি সুজয় নীল, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কলকাতার বুকে ঘটা এই নোংরা ঘটনাটার কথা খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর সেটা পড়ে রীতিমতো শিউরে উঠেছিলাম আমি। কারণ একটা 23 বছরের মেয়ে যে এমন দুঃসাহস দেখাতে পারে তা আজ থেকে কয়েক বছর আগে অবধি আমরা ভাবতেও পারতাম না। এই ঘটনাটা জানার পর থেকেই আমি এবং আমার টিম একটা রিসার্চ শুরু করি, কিন্তু সেই রিসার্চের ফলাফল যে এতটা ভয়ানক হবে তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আমার আজকের এই ভিডিওটা সমস্ত জেনজিদের আক্রমণ করার জন্য নয়। জেনজিদের মধ্যেও এমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে যারা ভবিষ্যৎ প্রজন্মের আইকন হয়ে উঠতে পারে, যারা জীবনে সফল হওয়ার জন্য সত্যি সত্যি খাটছে। কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব জেনজিদের সেই বৃহত্তর অংশটাকে নিয়ে, যারা বিদেশি সংস্কৃতিকে নেশাগ্রস্তের মতো ফলো করতে গিয়ে ধীরে ধীরে অপরাধ প্রবণ এবং নোংরা হয়ে উঠছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলি কলকাতার সেই নক্কারজনক ঘটনাটা নিয়ে। গত বছর 17ই ডিসেম্বর বর্তমান পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়, যার হেডলাইনটা ছিল বাবা মা বাড়িতে না থাকার সুযোগে বেপরোয়া তরুণী, উদ্দাম দোপান ও যৌনতা, 20 লাখের সোনা নিয়ে উধাও বন্ধুরা। এই হেডলাইনটা পড়ে খানিকটা চমকে গিয়ে এই প্রতিবেদনটা পড়া শুরু করি আমি। ঘটনাটা খানিকটা এই রকম। দক্ষিণ দমদম পুরসভার পূর্ব সিঁথি রোডের ঘোষপাড়া এলাকার এক আবাসনের বাসিন্দা হলেন মিস্টার ত্রিদীপ ঘোষ। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ত্রিদীপ ঘোষ নামটা ভদ্রলোকের আসল নাম নয়। সামাজিক হেনস্থা থেকে গোটা পরিবারকে বিরত রাখতে প্রতিবেদনে ভদ্রলোকের নামটা বদলে দেওয়া হয়েছে। তাই ত্রিদীপ ঘোষ পেশায় ইট ভাটার মালিক। বুঝতেই পারছেন, টাকা পয়সার অভাব নেই ভদ্রলোকের। তাই ত্রিদীপ ঘোষ এবং ওর স্ত্রীর একটা 23 বছর বয়সী মেয়েও রয়েছে। ভিডিও ন্যারেশনের প্রয়োজনে ধরে নিলাম মেয়েটার নাম শানায়া। এই শানায়া একজন জেনজি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা শানায়া ইনস্টাগ্রামে দারুণ অ্যাক্টিভ। সে একটা রিল বানালে বহু ছেলের মাথা ঘুরে যায়। ইহানো সুশিক্ষিতা, সুন্দরী এবং ভদ্রবাড়ির মেয়েটির আসল রূপ যখন প্রকাশ্যে আসে তখন খুব স্বাভাবিকভাবেই চমকে যান ত্রিদীপ ঘোষের পাড়া প্রতিবেশীরা। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন, এবার সেটাই বলবো। গত বছর অর্থাৎ 2025 সালের 7ই নভেম্বর স্ত্রীকে নিয়ে বসিরহাটে আদি বাড়িতে গিয়েছিলেন ত্রিদীপ বাবু। সেখানে কাজ মিটিয়ে 3 দিন পর ত্রিদীপ বাবু বাড়িতেও ফিরলেন। কিন্তু বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ঘরের আলমারি খুলতেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন ভদ্রলোক। কারণ আলমারি থেকে ততক্ষণে উধাও হয়ে গেছে 10,000 টাকা এবং প্রায় 15 ভরি সোনার গয়না, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 25 লক্ষ টাকা। তাহলে কি বাড়িতে ডাকাত পড়েছিল? কিন্তু বাড়িতে তো ত্রিদীপ বাবুর মেয়ে ছিল গত 3 দিন। মেয়ে শানায়াকে ডেকে ত্রিদীপ বাবু যখন প্রথমে এই বিষয়ে জানতে চান, খুব স্বাভাবিকভাবেই শানায়া জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। তাহলে কি টাকা গয়না সব হাওয়ায় উবে গেল? মেজাজ হারালেন ত্রিদীপ বাবু। মেয়েকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। শানায়া জানালো বাবা মায়ের অবর্তমানে সে বাড়িতে কিছু বন্ধুকে ডেকেছিল। ত্রিদীপ বাবু বুঝতে পারলেন মেহফিলে আসা অতিথিরাই আসলে কালপ্রেট। তাই ত্রিদীপ বাবু এবার সরাসরি অভিযোগ জানালেন লোকাল থানায়। তদন্তে নামলো পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে যে তথ্য উঠে এলো তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না ত্রিদীপ বাবু। পুলিশের জিজ্ঞাসাবাদে শানায়া জানায় বাবা মা বসিরহাটে যাবে শুনে সে তার এক বান্ধবীর সঙ্গে মিলে বাড়িতেই ফুর্তি করার আগাম প্ল্যান বানিয়ে ফেলে। ত্রিদীপ বাবু এবং তার স্ত্রী বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিতেই যাদবপুরের ওই বান্ধবীকে বাড়িতে ডেকে পাঠায় শানায়া। এরপর শানায়া আর তার বান্ধবী মিলে বাড়িতে কি করেছিল সেটা বলতে গিয়ে আমার নিজেরই ভীষণ লজ্জা করছে। কিন্তু এই জেনজিরা ঠিক কতটা দুঃসাহসী এবং নোংরা হয়ে উঠছে সেটা বোঝাতে গেলে আমাকে তার পরের ঘটনাটা তুলে ধরতেই হবে।
7ই নভেম্বর ত্রিদীপবাবু এবং তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসে সানায়ার যাদবপুরের বান্ধবীটি। কিছুটা বাদেই ঘোষ বাড়িতে এসে উপস্থিত হয় দুটি ছেলে। তারা সঙ্গে করে নিয়ে আসে ও এরপর টানা 7-8 ঘন্টা ধরে চলে নাচ, গান, পার্টি এবং উদ্দামজনতা। মূলত চলতি ইংরেজিতে যাকে বলা হয় গ্রুপ। তবে না, 7ই নভেম্বর ওই আসর বসিয়ে ক্ষান্ত হয়নি সানায়া এবং তার বান্ধবী। 8ই নভেম্বর আরো দুটো নতুন ছেলে এসে উপস্থিত হয় ঘোষ বাড়িতে। আবারও বসে দেদার গ্রুপ আসর। এত দূর অবধি বলতে গিয়ে আমার কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কিন্তু সানায়া একবারও ভাবেনি যে এই ঘটনাগুলো জানাজানি হলে তার বাবা মায়ের ঠিক কতটা সম্মানহানি হবে সমাজে। তাই হয়তো 9ই নভেম্বর একসঙ্গে 4টে নতুন ছেলেকে সানায়া ও তার বান্ধবী মিলে ডেকে পাঠায় ঘোষ বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনলেন, 9 তারিখ মোট 4টে ছেলের সঙ্গে একত্রে উদ্দামজনতায় মত্ত হয়ে ওঠে সানায়া এবং তার বান্ধবী। এদের মধ্যে বেশিরভাগ ছেলেকেই সানায়া এবং ওর বান্ধবী মিলে পিক করেছিল ইনস্টাগ্রাম থেকে। পুলিশি তদন্তে উঠে আসে শুধু মদি নয়, ঘোষ বাড়িতে আনা হয়েছিল গর্ভনিরোধক পিলও। কারণ সানায়ারা চেয়েছিল সবটা ভীষণ রাফ অ্যান্ড র হোক। মেয়ের এহানো চরিত্রের কথা জেনে খুব স্বাভাবিকভাবে ভেঙে পড়েন ত্রিদীপ বাবু। কারণ ত্রিদীপ বাবু কখনো কল্পনাও করতে পারেননি যে ছোট থেকে তিনি যে মেয়েকে এতটা যত্ন সহকারে বড় করেছেন, ভালো স্কুলে পড়াশোনা করিয়েছেন, সেই মেয়ে শেষমেশ তাকে এইভাবে ঠকাবে। কিন্তু সোনা, টাকা, সেগুলো চুরি করলো কারা? সেটার খোঁজ করতেই 7ই নভেম্বর 2025 থেকে 9ই নভেম্বর 2025 অবধি ঘোষবাড়িতে আসা 8টা ছেলেকেই নোটিশ দিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ। পাশাপাশি থানায় ডেকে পাঠানো হয় সানায়া যাদবপুরের ওই বান্ধবীকেও। জেরা করার পর সানায়ার দুই বন্ধুর বয়ান বেশ অসঙ্গতিপূর্ণ লাগে পুলিশের। তাই পুলিশ কলকাতার ইকবালপুর নিবাসী সিদ্ধান্ত থাপা এবং জেন খান নামের ওই দুই যুবককে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা জানিয়েছেন তারপরে সিদ্ধান্ত এবং জেন দুজনেই নিজেদের অপরাধ স্বীকার করে। ফলে আদালতের নির্দেশে তাদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তে নেমে অফিসাররা জানতে পারেন নিম্নবিত্ত ঘরের ছেলে হলেও সিদ্ধান্ত জেনের জীবনযাপন বড় বড় সেলেবদেরও হার মানাবে। সিদ্ধান্তের মা 8,000 টাকার মাসিক বেতনে সিকিউরিটি এজেন্সিতে কাজ করে। এদিকে সিদ্ধান্ত 1,30,000 টাকার আইফোন ব্যবহার করে। মায়ের বেতন থেকে সে মাসে 6,000 টাকা ফোনের ইএমআই দেয়। ত্রিদীপ ঘোষের আলমারি থেকে চুরি করা সোনা বিক্রি করে নানান বহুমূল্য সামগ্রী কেনে সিদ্ধান্ত। ওদিকে জেন আবার সেই টাকা উড়িয়েছে সিঙ্গিং হুক্কা বারে গিয়ে। পাশাপাশি দুজনে মিলে দামি দামি মদ কিনেছিল। তাহলে বুঝতেই পারছেন আজকের জেনজিদের অবস্থাটা। কেউ বাবা মা না থাকলে বাড়িতে গ্রুপের আসর বসাচ্ছে, কেউ আবার মায়ের কষ্টার্জিত অর্থ থেকে আইফোনের ইএমআই মেটাচ্ছে। আর এই সবই চলছে খাস কলকাতা শহরের বুকে। কিন্তু শুধুই কি শহর কলকাতাতেই সীমাবদ্ধ রয়েছে সবটা? না, এই মাত্রাহীন শো অফ এবং বেপরোয়া অপরাধ প্রবণতা ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। চলুন তবে আজ তারই কিছু ঝলক দেখা যাক। ঘটনা 1, 25শে অগস্ট 2025। ঘটনাটা আমাদের এই বাংলার নদিয়া জেলার কৃষ্ণনগরের বাড়ির ভিতরে ঢুকে এক 18 বছর বয়সী কলেজ ছাত্রীকে মাথায় গুলি করল এক যুবক। যুবকের নাম দেশরাজ সিং। তার বাবা একজন বিএসএফ এর কর্মী। ঘটনাটা নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। খুন হওয়া ওই কলেজ ছাত্রীর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত দেশরাজ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে পারেনি অভিযুক্ত দেশরাজ। তাই দিনে দুপুরে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ঢুকে তার মাথা লক্ষ্য করে 3-3টে গুলি চালায় দেশরাজ। তবে সবটাই সে করে ভীষণ ঠান্ডা মাথায়, প্ল্যান করে। স্কুলে পড়াকালীনও নাকি মারপিট করার জন্য সাসপেন্ড হতে হয়েছিল তাকে। প্রাক্তন প্রেমিকাকে খুন করার পর উত্তরপ্রদেশে গিয়ে গা ঢাকা দেয় দেশরাজ। এদিকে তখন গোটা বাংলা সরগরম। কৃষ্ণনগরের মানুষ পথে নেমে প্রতিবাদ করতে শুরু করেছেন। খুনের ঘটনার বেশ কিছুদিন পর উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হয় দেশরাজ। দেশরাজের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং কাকা কুলদীপ সিংকেও অভিযুক্তকে আশ্রয় দেওয়া, প্রমাণ লোপাট এবং সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার 78 দিনের মধ্যে 2025 সালের নভেম্বর মাস নাগাদ পুলিশ প্রায় 300 পৃষ্ঠার চার্জশিট তৈরি করে কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগ ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছে, যার মধ্যে 21 জন সাক্ষীর বয়ান, অস্ত্র এবং ক্রাইম সিন রিক্রিয়েশনের প্রমাণ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 103 মানে হত্যা, 109, 61, 203 এবং অস্ত্র আইনের ধারা 25 ও 27 লাগু হয় দেশরাজের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে মৃতা কলেজ ছাত্রীর বাবা দুলাল মল্লিক মিডিয়াকে জানিয়েছেন, পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা ছিল, তারা সময় মতো চার্জশিট দিয়েছে। এবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছি। কৃষ্ণনগরের এই ঘটনা মূলত অপরাধের 3টে দিককে তুলে ধরে। 1, প্রেমে প্রত্যাখ্যানজনিত হিংসা। 2, তরুণ প্রজন্মের মধ্যে অস্ত্রের অবৈধ ব্যবহার। এবং 3, অপরাধ লুকোনোয় পরিবারের সহায়তা, যা বর্তমান সময় দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগজনক। ঘটনা 2,
13ই মে 2025। শুধুমাত্র একটা চিপসের প্যাকেটের জন্য খুন হতে হলো 14 বছর বয়সী একটা তরতাজা কিশোরকে। ঘটনাটা কর্ণাটকের হুব্বল্লি শহরের। সেদিন সন্ধ্যে 7:30 নাগাদ স্থানীয় একটা দোকানের সামনে গল্প করছিল কিছু কিশোর মিলে। গল্প করতে করতেই তারা সবাই মিলে ওই দোকান থেকে চিপস কেনে। আর এই 5 টাকার চিপসের প্যাকেটই মুহূর্তে বদলে দেয় পরিস্থিতি। 12 বছর বয়সী সাই আর 14 বছর বয়সী চেতন রাক্কাসাগির মধ্যে চিপস ভাগাভাগি নিয়ে ঝামেলা বাঁধে। প্রথমে সেটা কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও কিছুক্ষণের মধ্যেই সেটা বদলে যায় ধস্তাধস্তিতে। এমন সময় সাই আচমকা পাশের দোকান থেকে একটা ছুরি হাতে নিয়ে সেটা সরাসরি বসিয়ে দেয় চেতনের বুকে। গুরুতর আহত চেতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাইকে গ্রেপ্তার করে। এই ভয়ঙ্কর খুনের ঘটনাটি নিয়ে হুব্বলি ধারওয়াড়ের পুলিশ কমিশনার শশী কুমার মিডিয়াকে বলেন, একটা ক্লাস 6-এর ছাত্রের মনে এমন হিংসাত্মক মনোভাব গড়ে ওঠা ভীষণই দুর্ভাগ্যজনক। এর নেপথ্যে টেলিভিশন বা মোবাইল ভিডিওতে দেখানো হিংসা, পারিবারিক পরিবেশ ও সমাজের কুপ্রভাব থাকতে পারে। তাই সমস্ত অভিভাবককে সচেতন হতে হবে। ঘটনা 3। আবার ফিরে আসি বাংলায়। ঘটনাটা ঘটেছিল 2024 সালের 30শে জানুয়ারি পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত জবলা ঘাসতড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে ক্লাস 8-এর এক ছাত্রের হাতে খুন হতে হয় ক্লাস 1-এর এক ছাত্রকে। এই খুনের ঘটনার নেপথ্যে থাকা কারণটা জানলে আপনারা রীতিমতো চমকে উঠবেন। 30শে জানুয়ারি সকালবেলা ওই ক্লাস 1-এর বাচ্চাটি হোস্টেল থেকে খেলতে বেরিয়ে পাশের একটা মাঠে যায়, কিন্তু তারপর আচমকা ওই বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর আবাসিক স্কুলের পাশের একটা পুকুর থেকে উদ্ধার হয় বাচ্চাটার রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনার পরের দিন অর্থাৎ 31শে জানুয়ারি পুরুলিয়া মেডিকেল কলেজে বাচ্চাটির ময়না তদন্ত হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 5ই ফেব্রুয়ারি 2024-এ ওই আবাসিক স্কুলের এক 8ম শ্রেণীর ছাত্রকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। ওই 8ম শ্রেণীর ছাত্র জানায় বাড়ি যাওয়ার জন্য তার ছুটির প্রয়োজন ছিল। সচরাচর কেউ মারা গেলে স্কুলে ছুটি ঘোষণা করা হয়, তাই ছুটির জন্যই পাথর দিয়ে মাথা থেঁতলে ওই ক্লাস 1-এর ছাত্রকে পুকুরে ফেলে দেয় সে। এই ঘটনার প্রেক্ষিতে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্ত ছাত্র স্বীকার করেছে যে ছুটির জন্যই সে এমন কাজ করেছে। তবে সমস্ত তথ্য যাচাই চলছে, কিন্তু এই ঘটনা নজিরবিহীন। ইতোমধ্যেই অভিযুক্তকে শিমুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়েছে। পুরুলিয়ার এই ঘটনা সেই সময় সমাজে কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং কিশোর মনের ভয়াবহ বিকৃতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছিল। ঘটনা 4। পরবর্তী ঘটনা ওড়িশার গজপতি জেলার পারলাকামুন্ডি শহরের। 2025 সালের 29শে এপ্রিল 54 বছর বয়সী রাজলক্ষ্মী করকে খুন করলো তারই দত্তক নেওয়া মেয়ে এবং মেয়ের 2 বন্ধু মিলে। মেয়েটির বয়স মাত্র 13 বছর। এই ঘটনাটা নিয়েও ডিটেইলড একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। নিঃসন্তান রাজলক্ষ্মী দেবী এবং তার স্বামী রাস্তায় পড়ে থাকা একটা শিশুকে কুড়িয়ে এনে কন্যা স্নেহে মানুষ করেছিলেন। স্বামী মারা যাওয়ার পর রাজলক্ষ্মী দেবী মেয়েটিকে একার হাতে বড় করে তুলছিলেন। ভালো স্কুলে পড়ানো থেকে ভালো জীবন উপহার দেওয়া, মা হিসেবে সবটাই দায়িত্ব নিয়ে করেছিলেন তিনি। কিন্তু মেয়েটি জড়িয়ে পড়ে বদ সঙ্গে। 13 বছর বয়সী 2জন প্রাপ্তবয়স্ক যুবকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে। তাদের মধ্যে একজন 21 বছর বয়সী স্থানীয় মন্দিরের পুরোহিত গণেশ রাথ এবং আরেকজন 20 বছর বয়সী কলেজ পড়ুয়া যুবক দীনেশ সাহু। এই বিষয়টা রাজলক্ষ্মী দেবী জানতে পারেন এবং মেয়েকে বকাঝকা করেন। তারই প্রতিশোধ নিতে এবং মায়ের সোনা গয়না টাকা পয়সা লুট করতে নিজের 2 পুরুষ সঙ্গীর সহায়তায় রাজলক্ষ্মী দেবীকে শ্বাসরোধ করে খুন করে ওই 13 বছর বয়সী মেয়েটি। তবে এই খুনের ঘটনাকে ঢাকতে মেয়েটি এমন নাটক করে যে প্রতিবেশীদের মনে হয় রাজলক্ষ্মী দেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে নর্মাল ডেথ ভেবে রাজলক্ষ্মী দেবীর সৎকারও সম্পন্ন করে তার পরিবার। কিন্তু পরবর্তী সময়ে ওই মেয়েটির লুকোনো মোবাইল চ্যাট হাতে পড়ে যায় রাজলক্ষ্মী দেবীর ভাইয়ের। সেই চ্যাটের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। 2024 সালের 16ই মে ওই মেয়েটি এবং তার 2 বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় প্রায় 70 গ্রাম সোনা এবং নগদ 60,000 টাকা লুট করেছিল ওরা। পুলিশ তার মধ্যে থেকে 30 গ্রাম সোনা উদ্ধার করতে পারে। জেনজিদের সংগঠিত অপরাধের তালিকায় এই ঘটনাটাকেই সবচেয়ে বেশি নির্মম এবং নৃশংস বলে মনে হয়েছে আমার। এবার কথা বলার পালা জেনজিদের সংগঠিত হেনস্থা প্রসঙ্গে। সেখানেও একের পর এক নির্মম ঘটনার উদাহরণ রয়েছে। 23শে সেপ্টেম্বর 2025 মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে একটা অত্যন্ত নৃশংস ও দীর্ঘস্থায়ী যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায় 17 বছরের এক নাবালিকা মেয়েকে একটানা 5 মাস ধরে ধর্ষণ ও ব্ল্যাকমেল করছিল 21-22 বছরের 7 জন যুবক। মেয়েটা আদতে স্কুল ছাত্রী। সে তার মায়ের সঙ্গে মহাত্মা ফুলে চকে থাকতো।
অভিযুক্তদের মধ্যে একজন ইনস্টাগ্রামের মাধ্যমে মেয়েটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এরপর সেই অভিযুক্ত নির্যাতিতা মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে সেটির ভিডিও বানায়। পরবর্তীকালে অভিযুক্ত সেই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে। এরপরই মেয়েটিকে শিকার হিসেবে বেছে নেয় যুবকদের দল। তারা মেয়েটিকে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বারংবার বিভিন্ন লজে ডেকে পাঠাতো এবং ধর্ষণ চালাতো। একটানা এই বিষয়টি চলতে থাকায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। যদিও শারীরিক জটিলতার কারণে কিছুদিনের মধ্যেই মেয়েটির গর্ভপাত হয়। মাসের পর মাস ধরে অত্যাচার সহ্য করেও মেয়েটি আতঙ্কে কাউকে কিছু বলতে পারেনি। শেষে মেয়েটির এক আপত্তিজনক অবস্থার ছবি এরোর মোবাইল ঘুরতে ঘুরতে মেয়েটির এক আত্মীয়ের কাছে পৌঁছয়। সেই আত্মীয় সঙ্গে সঙ্গে মেয়েটির বাবাকে বিষয়টা জানায়। মেয়েটার বাবা সরাসরি পুলিশের কাছে পৌঁছয়। মহাত্মা ফুলে থানার পুলিশ পক্সো আইন ও সম্পর্কিত ধারায় মামলা দায়ের করে। 7 জনকে গ্রেপ্তার করা হয়। জানা যায় অভিযুক্তরা মূলত ভিওয়ান্ডি, মুরবাদ ও কল্যাণের গ্রামীণ এলাকার বাসিন্দা। তবে তারা প্রত্যেকেই প্রায় অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের সন্তান। পুলিশ তদন্তে নেমে লজ মালিকদের ভূমিকাও খতিয়ে দেখা শুরু করে। মহারাষ্ট্রের এই ঘটনা মূলত ভারতবর্ষের ডিজিটাল এক্সটর্শন, ব্ল্যাকমেইল এবং নাবালিকাদের ওপর হওয়া শোষণের ভয়াবহ চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। পরের ঘটনাটা চেন্নাইয়ের পাল্লাবারাম এলাকার। 2025 সালের 12ই মে ওই এলাকার একটা খবর গোটা দক্ষিণ ভারতে চাঞ্চল্য ছড়িয়ে দেয়। 13 বছরের একটা মেয়েকে প্রায় 12 জন ছেলে মিলে 1 বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করে চলেছিল। ঘটনাটা প্রকাশ্যে আসে যখন ওই 13 বছরের মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে হাড় হিম করে দেওয়ার মতো ঘটনাটা হলো, এই কেসে পুলিশের হাতে ধরা পড়া 12 জনের মধ্যে 6 জনই নাবালক। হ্যাঁ, ওই 6 জন অভিযুক্তের মধ্যে কারো বয়স 17, কারো 15, আবার কারো 14। ভয়াবহ এই ঘটনাটা রীতিমতো আলোড়ন ফেলে দেয় চেন্নাইতে। প্রবল পেটে যন্ত্রণা নিয়ে মায়ের সঙ্গে চেন্নাইয়ের চেঙ্গালপট্টু সরকারি হাসপাতালে যায় মেয়েটি। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন মেয়েটি প্রায় 6 মাসের গর্ভবতী। তাই তারা সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা পাল্লাবারাম পুলিশকে জানান। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মেয়েটির মা ও বাবা উপার্জনের জন্য প্রায়ই বাড়ির বাইরে থাকতো। সে সময় অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর আচমকা একদিন ওই অভিযুক্ত নিজের 3 জন বন্ধুকে নিয়ে হাজির হয় মেয়েটার বাড়িতে। সেই সময় মেয়েটির বাবা মা বাড়িতে ছিল না। ফলে ফাঁকা বাড়িতে 4 জন অভিযুক্ত মিলে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর সেটার ভিডিও তুলে মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু করে। ধীরে ধীরে ধর্ষকের সংখ্যা বাড়তে থাকে। একটা সময় গিয়ে সেটা 12 জনে পৌঁছয়। পাল্লাবারাম অল উইমেন পুলিশ এই 12 জনকেই গ্রেপ্তার করেছে। পাশাপাশি মেয়েটির মাকেও গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তিনি এই শারীরিক নির্যাতনের বিষয়টা জানতেন, কিন্তু দিনের পর দিন সবটা জেনেও চুপ করেছিলেন তিনি। চেন্নাইয়ের এই কেসটাতে পক্সো আইনের অধীনে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত যুবকদের পুঝাল জেলে এবং নাবালকদের জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। আপাতত গোটা ঘটনাটাই বিচারাধীন। এবার বলি একটা চাঞ্চল্যকর সাইবার ক্রাইমের কথা, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের ঘটনাও। ইনস্টাগ্রামের এক মহিলার প্রোফাইল থেকে আচমকা একটা মেসেজ ঢোকে এক কলেজ ছাত্রীর ইনবক্সে। মেসেজটিতে লেখা থাকে, শোনো কুছ কাম হ্যায় তুমসে। এবার ওই কলেজ ছাত্রী ভাবে নিশ্চয়ই কোনো দরকারি তাকে মেসেজ করেছে ওই মহিলা। ব্যাস, কিছুটা কথা এগোতেই আচমকা মেয়েটির ইনবক্সে তার একের পর এক নগ্ন ছবি পাঠাতে থাকে ওই মহিলা, যেগুলো পুরোটাই এআই দিয়ে তৈরি। খুব স্বাভাবিকভাবেই কলেজ ছাত্রীটি সাংঘাতিক ভয় পেয়ে যায়। ততক্ষণে ওই মহিলা ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে মেয়েটাকে, যে 50,000 টাকা না পাঠালে এই সব ছবি ভাইরাল হয়ে যাবে। ঠিক তখনই বিরাট একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় কলেজ ছাত্রীটি। সেই মহিলাকে টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট ডিটেলস অথবা কিউআর কোড চেয়ে পাঠায়। কিছুক্ষণের মধ্যে একটা কিউআর কোড চলে আসে মেয়েটির ইনবক্সে। ব্যাস, সঙ্গে সঙ্গে সেই কিউআর কোড নিয়ে মেয়েটা ছোটে থানায়। থানার অফিসাররা সেই ইউপিআই কিউআর কোড ট্র্যাক করে দেখেন সেটা হর্ষ বিহার অঞ্চলের একটা চাউমিন বিক্রেতার কোড। পুলিশ ওই চাউমিন বিক্রেতার কাছে পৌঁছয় এবং ওঁত পেতে বসে থাকে। সেদিন সন্ধ্যেতেই আসল কালপ্রিট ধরা পড়ে পুলিশের হাতে। কিন্তু না, কালপ্রিট আসলে কোনো মহিলা ছিল না। ওই মহিলার প্রোফাইলটা আদতে ছিল হর্ষ বিহারের নিখিল সিং নামের এক 22 বছর বয়সী যুবকের ফেক অ্যাকাউন্ট। পুলিশ জানতে পারে সে এমন আরও মেয়েকে একসঙ্গে ব্ল্যাকমেল করত এবং নিজের পরিচিত মানুষদের কিউআর কোড পাঠিয়ে টাকা ইনকাম করত। জানুয়ারি মাসের 20 তারিখে নিখিলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে যে ঘটনাটার কথা বলবো সেটা নিয়ে জাস্ট কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি আমি। কিভাবে পর্নোগ্রাফির নেশায় আসক্ত বেঙ্গালুরুর কর্নাল কুরাই নামের একটা 18 বছরের ছেলে নৃশংসভাবে খুন করে বসে 34 বছর বয়সী এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। এই খুনের মূল কারণ, মহিলাটি ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিল। এরপর কি কি ঘটেছিল সে বিষয় নিয়ে অতটা ডিটেলসে কথা বলছি না আমি, আপনারা ওই ভিডিওটা চাইলেই দেখতে পারেন। হাড় হিম করা এই চাঞ্চল্যকর খুনের ঘটনার বিষয়ে সবটা জানতে পারবেন তাহলে।
তবে এইটুকু জেনে রাখুন, ইনস্টাগ্রামের অশ্লীল ভিডিও এবং পর্নোগ্রাফি কিন্তু জেনজিদের ক্রমশই আসক্ত করে তুলছে বিকৃত কামের প্রতি। আর এভাবে চলতে থাকলে এই ধরনের যৌনতার অপরাধ বাড়বে, বই কমবে না। এইবার বলি জেনজিদের আর একটা ভয়ঙ্কর দিক নিয়ে, আর সেটা হলো রেকলেস ড্রাইভিং। 5ই ফেব্রুয়ারি 2026 রাত তখন 11:54 মুম্বাইয়ের বিদ্যা বিহার এলাকায় সোমাইয়া কলেজের কাছে একটা দ্রুতগতির কিয়া সেলটোস এসইউভি গাড়ি একটা স্কুটারকে ধাক্কা মারে। সেই সময় ওই স্কুটারটি চালাচ্ছিলেন 33 বছর বয়সী ব্যবসায়ী ধ্রুমিল প্যাটেল, সঙ্গে ছিলেন তার স্ত্রী মৃণাল প্যাটেল। দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হন। ধ্রুমিলের গুরুতর চোট লাগে, তাকে প্রথমে রাজাবাদী হাসপাতালে এবং পরে ঘাটকোপারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে 15ই ফেব্রুয়ারি ধ্রুমিল তার চোটের কারণে মারা যান। ধ্রুমিলের স্ত্রী মৃণাল তখনও ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই গাড়িটা চালাচ্ছিল এক 17 বছরের নাবালক। গাড়িটা অভিযুক্তের বাবা ভালজি রাজাভূষণের নামে রেজিস্টার্ড। এই ঘটনায় তিলকনগর থানায় প্রথম অভিযুক্ত নাবালক এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ধ্রুমিলের মৃত্যুর পর এফআইআর এ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আরও নানান ধারা যুক্ত হয়। তবে জুভেনাইল জাস্টিস বোর্ড ওই নাবালককে তার আসন্ন ক্লাস 12 বোর্ড পরীক্ষার কারণ দেখিয়ে ইতিমধ্যেই জামিন দিয়ে দিয়েছে। তবে ধ্রুমিলের কাকা মহেশ প্যাটেলের অভিযোগের ভিত্তিতে বিষয়টা নিয়ে এখনো তদন্ত চলছে। মুম্বাইয়ের এই ঘটনাটা কিশোরদের বিলাসবহুল গাড়ি চালানো, অতিরিক্ত গতির মারণ নেশা এবং অভিভাবকদের দায়িত্বহীনতা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে জনতার মধ্যে। এরপর যে ঘটনাটার কথা বলবো সেটা আগের ঘটনার ঠিক 3 দিন আগে ঘটেছিল। 2026 সালের 23 ফেব্রুয়ারি দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে একটা মাহিন্দ্রা স্করপিও এসইউভি অতিরিক্ত গতি সামলাতে না পেরে একটা ইয়ামাহা R15 বাইককে সামনাসামনি ধাক্কা মারে। বাইকে ছিলেন 23 বছর বয়সী সাহিল ধানেশরা, যিনি ঘটনাস্থলেই মারা যান। অটোপসি রিপোর্টে জানা যায় সাহিলের মৃত্যু হয়েছে গুরুতর ক্র্যানিও সেরিব্রাল ইনজুরি এবং হেমোরেজিক শকের কারণে। সাহিলের মাথার গুরুতর রক্তক্ষরণ, একাধিক পাঁজর ভাঙা এবং ভাঙা হাত তারই প্রমাণ। সাহিলকে ধাক্কা মারার পর ওই স্করপিও গাড়িটা পরে একটা পার করা ট্যাক্সিকেও ধাক্কা মারে, যার জেরে ওই ট্যাক্সি চালকও আহত হন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত চালক একজন 17 বছরের নাবালক। তবে ওই নাবালক প্রথমে পুলিশকে বলেছিল তার বয়স 19, কিন্তু পরবর্তী সময়ে বার্থ সার্টিফিকেট দেখে প্রমাণিত হয় অভিযুক্ত আদতে মাইনার এবং সে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার সময় তার বোন গাড়ির মধ্যে সোশ্যাল মিডিয়া রিলস বানাচ্ছিল বলে অভিযোগ। দিল্লি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে। প্রথমে তাকে অবজারভেশন হোমে পাঠানো হয়, কিন্তু ক্লাস 10 পরীক্ষার জন্য অভিযুক্তকে 10ই ফেব্রুয়ারি তারিখে ইন্টারিম বেল দেওয়া হয়। সাহিলের মা ইম্মা মাকান মিডিয়ার কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একা ছেলেকে বড় করেছি, ওই ইউকেতে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমার ছেলেকে যেভাবে পিষে মারলো তার কঠোর শাস্তি চাই আমি। কিন্তু আপনাদের কি মনে হয়, আদৌ জাস্টিস পাবে সাহিল? উত্তরটা আমার আপনার সকলেরই জানা। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম জেনজিদের একটা বড় অংশ কিভাবে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুসরণ করতে গিয়ে ক্রমেই অপরাধপ্রবণ, হেনস্থাকারী এবং বেপরোয়া হয়ে উঠছে, যার ফলে সমাজ ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। কিন্তু আমি বলবো এর পিছনে অনেকাংশে দায়ী খারাপ অভিভাবকত্ব, যেখানে বাবা মায়েরা অতিরিক্ত স্বাধীনতা দিয়ে সন্তানদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যেখানে হয়তো টাকা পয়সার অভাব থাকে না, কিন্তু অভাব থাকে নৈতিক মূল্যবোধের, দায়িত্ববোধের এবং সহানুভূতির। আবার অনেক ক্ষেত্রে বাবা মায়েরা অতিরিক্ত ব্যস্ততার কারণে সন্তানের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করেন, ফলে সন্তানরা বদ সঙ্গে পড়ে নেশাগ্রস্ত হয়ে ওঠে কিংবা অপরাধের পথে পা বাড়ায়, যা তাদের পরিবার এবং সমাজের জন্য বিপর্যয় ডেকে আনে। অন্যদিকে ভালো অভিভাবকত্বই কিন্তু সন্তানকে সঠিক পথ দেখায়, যে পথের প্রতিটা পদক্ষেপে জড়িয়ে থাকে দায়িত্ববোধ, পরিশ্রম, সততা এবং সহানুভূতির পাঠ। সন্তানদের স্বাধীনতা দিন, কিন্তু তারই সঙ্গে একটা সীমানা নির্ধারণ করেও দিন। তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং সঠিক রোল মডেল বেছে নিতে উৎসাহিত করুন। এই রকম অভিভাবকত্ব থেকে কিন্তু ভারতবর্ষ ডি গুকেশ আর প্রজ্ঞানন্দের মতো চ্যাম্পিয়ন দাবাড়ুদের পেয়েছে, বেদান্ত মাধবনের মতো চ্যাম্পিয়ন সাঁতারু পেয়েছে। প্রসঙ্গত বেদান্ত কিন্তু অভিনেতা আর মাধবনের ছেলে। এছাড়াও শীতল দেবী, অর্চিত প্যাটেল, অদ্বৈত ঠাকুর, আদিত পালিচা, কৈবল্য ভোহরা, মানিকা সঙ্গীতের মতো জেনজিরা কিন্তু ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে। জেনজিরা চাইলেই পারে এই ভারতবর্ষকে সোনায় মুড়িয়ে দিতে, কিন্তু তাদের প্রয়োজন সঠিক গাইডেন্স এবং রিয়েল মোটিভেশন। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।